সিঙ্গাপুর থেকে ঢাকার পথে হাদির মরদেহ সন্ধ্যায় পৌঁছানোর পর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুনিদের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, কাল রাষ্ট্রীয় শোক। চলমান যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন। জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দিতে সম্মত ইউরোপীয় নেতারা। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারও মার্কিন হামলায় নিহত 5। মাদক পাচারের অভিযোগ। ভেনেজুয়েলার ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব তেলের বাজারে। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার। দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকায় নতুন প্রশাসনের হাতে শাসনভার দেয়াই লক্ষ্য। এবং যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন ট্রাম্প। ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে ভয়াবহ গুলির ঘটনায় সিদ্ধান্ত। সন্দেহভাজনের মরদেহ উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এই ওসমান হাদি প্রসঙ্গ। সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এই মুহূর্তে শাহবাগে আছেন আল আমিন তুষার এবং শাহজালাল বিমানবন্দরে আছেন আফজাল হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, মারা গিয়েছেন এবং শহীদ হয়েছেন তার জায়গা থেকে তাকে সম্মান রেখে এবং তাকে যে খুন করা হয়েছে সেই খুনের বিচারের দাবিতে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন। এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং তারা প্রত্যেকেই তাদের একই দাবি কিন্তু তারা রাখছেন। এবং শাহবাগে এখনকার পরিস্থিতি একদম যদি আমরা তুলনা করি সেটা কিন্তু একদম 5 আগস্টের সঙ্গে তুলনা করা যায়। সেদিনে যেমন লোকে লোকারণ্য ছিল সেরকম ভাবে কিন্তু শাহবাগের এই অংশটিতে কিন্তু অনেক মানুষের কিন্তু এখানে জড়ো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই এখানে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে যে এই শাহবাগ চত্বরকে তারা আসলে শহীদ ওসমান হাদি চত্বর হিসাবে তারা অর্থাৎ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তারা সেই ঘোষণা অনুযায়ী এই চত্বরকে একটি নতুন নামকরণের কথা কিন্তু তারা আসলে বলছিলেন এবং সেটা কিন্তু তারা তাদের ব্যানারে ফেস্টুনে কিন্তু উল্লেখ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের জায়গা থেকে সেই আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষজন প্রত্যেকের হাতে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা এবং সবার কপালে কপালে কিন্তু মাথায় কিন্তু তারা পতাকা বেঁধে রেখেছেন। এমন পরিস্থিতিতে এবং সবার মুখে সেই একই দাবি যেই সাম্যতার কথা বলতে গিয়ে ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে সেই সাম্যতা প্রতিষ্ঠা করতে হবে এবং তার যে বিচার, তার যে হত্যার যে বিচার সেই বিচার করতে হবে। আমরা যে মঞ্চ সেখানে মঞ্চে কিন্তু আমরা বিভিন্ন লোকজনকে দেখতে পাচ্ছি, আমরা মানবাধিকার কর্মীদেরকে দেখতে পাচ্ছি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের যেমন দেখতে পাচ্ছি, একই ডাকসুর যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নবনির্বাচিত যারা তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ যারা আসলে এখানে রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের দাবি নিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা ব্যক্ত করে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা তাদের স্লোগানের মাধ্যমে তাদের দাবি দিচ্ছেন। এদিকে দর্শক আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কিন্তু তার পরবর্তীতে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ জামে মসজিদ সেখানে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে। তো আমরা এখনকার বিমানবন্দরের পরিস্থিতি জানতে সেখানে যুক্ত হবো আমাদের আরেক সহকর্মীর সঙ্গে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল,
শরীফ ওসমান হাদিকে হাদির মরদেহ বহনকারী এয়ারলাইন্সটি সিঙ্গাপুর থেকে রওনা হয়েছে এবং ফ্লাইট ট্র্যাকার যেটি বলছে যে 5:45-এর দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। যদিও সম্ভাব্য সময় তার মরদেহ বাহী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন এমন সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 6:03 সন্ধ্যা। আর দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের 8 নম্বর গেটে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য একই সঙ্গে র্যাবের সদস্যরাও রয়েছেন। আর যেটি বলে রাখি যে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে যে মরদেহটি বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তাদের যে সহযোদ্ধা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের দেখার একটি সুযোগ ইনকিলাব মঞ্চ তৈরি করে দিয়েছে। এবং এখনো পর্যন্ত জানাজার যে বিষয়টি আমরা জেনেছি যে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে শরীফ ওসমান হাদি বিপ্লবী তরুণ আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদির জানাজা হবে শনিবার এবং ওই দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। গতকালকে যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি বাংলাদেশের মানুষ জানতে পারে এরপর থেকেই সারা দেশে পুরো রাষ্ট্র শোকে কাতর এবং রাজনৈতিক দলগুলোও শোক জানিয়েছে। প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি শোক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন, বিএনপির মহাসচিব শোক জানিয়েছেন, এনসিপির নেতারা বিক্ষোভ সমাবেশ করেছে, তারাও শোক জানিয়েছে। পুরো রাষ্ট্র এখন শরীফ ওসমান হাদির জন্য যে শোক মিছিল, শোকের যে আবহ সেই আবহ কিন্তু রয়েছে। আমরা অপেক্ষা করছি বিমানবন্দরের 8 নম্বর গেটে, এই গেট দিয়েই শরীফ ওসমান হাদির যে মরদেহটি সেটি বের করা হবে এবং অ্যাম্বুলেন্স যোগে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিয়ে যাওয়া হবে। আর গত 12ই ডিসেম্বর পুরোনো পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজের পরেই আমরা দেখেছি যে দুইজন দুর্বৃত্ত যাদের পরিচয় এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে, একজন ছাত্রলীগের নেতা, তারা শরীফ ওসমান হাদিকে গুলি করে এবং এরপরে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এভার কেয়ারে নেওয়া হয় এবং এভার কেয়ার থেকে গত 15ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকালই তার মৃত্যুর খবর আসে। এবং মৃত্যুর খবরের পরে আমরা দেখেছি যে সারা দেশেই বিক্ষোভ হচ্ছে এবং এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে, তার জন্য দোয়া করছেন। এবং একই সঙ্গে আজকে তার মরদেহটি নিয়ে আসা হলে আগামীকালকে বাদ জোহর বা মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শিডিউল আমরা এটি পেয়েছি, তবে তার দাফন কোথায় হবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি বা ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়নি। এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আগে শাহবাগ থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান যুদ্ধ বন্ধে রাশিয়া প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এদিকে নানা উদ্যোগের মধ্যেও অব্যাহত রয়েছে পাল্টা হামলা। রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় নিহত অন্তত 3 জন। মস্কোর হামলায় প্রাণ হারিয়েছেন এক নারী। প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উদ্যোগ ও দুপক্ষের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভ হামলা পাল্টা হামলা। তার ধারাবাহিকতায় রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দক্ষিণ বাটাইক্স শহরে কয়েকজন হতাহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি স্থাপনা ও জাহাজ। জবাবে ইউক্রেনের ওডেসায় পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। এতে নারী ও শিশুসহ একই পরিবারের বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে ওডেসার গভর্নর ওলেহ কিপের। হামলায় অঞ্চলটির বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গেছে কয়েকটি স্থাপনাও। এমন অবস্থায় বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে ইউ নেতারা যৌথভাবে ঋণ দেওয়ার পরিবর্তে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ঋণ হিসেবে একমত হয়েছেন। বৈঠক শেষে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সাংবাদিকদের একথা জানান। বিষয়টি নিয়ে আরও দীর্ঘ আলোচনা হবে উল্লেখ করে বেলজিয়াম সহ যেসব দেশ ভবিষ্যতে রাশিয়ার আর্থিক প্রতিশোধের ঝুঁকিতে আছে তারা দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা চাইছে বলেও জানান টাস্ক।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন 2026 সালে ইউক্রেনের বৈদেশিক সাহায্য ঘাটতে হবে 45 থেকে 50 বিলিয়ন ইউরো। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাশিয়ার জব্দকৃত সম্পদ ঋণ হিসেবে না পেলে কয়েক মাসের মধ্যেই ড্রোন উৎপাদন উল্লেখযোগ্য হারে কমাতে হবে দেশটিকে। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন অন্তত 5 জন। মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, মাদকবাহী আলাদা দুটি নৌযানে হামলা চালানো হয়। এর একটিতে 3 জন, আরেকটিতে 2 জন প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটনের দাবি, নিহতরা সবাই মাদক সন্ত্রাসী ছিলেন। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি হোয়াইট হাউস। একদিন আগেও একই এলাকায় আরেকটি নৌযানে মার্কিন হামলায় 4 জন নিহত হন। গত সেপ্টেম্বর থেকে মাদক বিরোধী অভিযানের নামে একের পর এক নৌযানে হামলায় এ পর্যন্ত 104 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। উত্তেজনা কমাতে আসিয়ানের পর্যবেক্ষক দল মোতায়েন রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। সোমবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মায়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু গাজার সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় শুক্রবার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে মিয়ামিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতার, মিশর এবং তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনি ভূখণ্ডের শাসনভার দেয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থানে বড় পরিবর্তন এলে বা রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর বিকল্প আলোচনা হয় ওই বৈঠকে। শীতকালীন ঝড় আর তীব্র ঠান্ডায় চলতি মাসে গাজায় 17 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল এখনও যুদ্ধবিধ্বস্ত এলাকায় আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে কড়াকড়ি চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছে উপত্যকাটির বাসিন্দারা। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ডিসেম্বরের শুরু থেকে ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস আর তীব্র ঠান্ডায় বেশিরভাগ অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, 10 অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজা অঞ্চলে খাদ্য সরবরাহ কিছুটা উন্নতি হয়েছে, তবে সাধারণ মানুষ এখনও প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। উপত্যকাটিতে শুধু খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয় উল্লেখ করে সংস্থাটি জানায়, গাজার জীবনমান এখনও খুব খারাপ পর্যায়ে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া 2 মাস পরও ইসরায়েলের ত্রাণের ট্রাক প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ চুক্তির মানবিক প্রোটোকল লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশে আপাতত বন্ধ করা হলো ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে এক পোস্টে একথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন ওয়েম। ব্রাউন ইউনিভার্সিটি ও MITতে ভয়াবহ গুলির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় প্রতি বছর লটারির মাধ্যমে সর্বোচ্চ 50,000 গ্রিন কার্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে যেসব দেশের নাগরিকের সংখ্যা কম, এই কর্মসূচিতে তারা তুলনামূলকভাবে বেশি সুযোগ পান। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ফি বাতিল করল সৌদি আরব। শিল্পখাত শক্তিশালী করতে পদক্ষেপ, রেসিডেন্স পারমিট নবায়নে জটিলতা কমার প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন ক্লদিও নেভেসের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ হ্যাম্পশায়ারের একটি গুদামঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ বলছে, গত শনিবার তিনি একাই বিশ্ববিদ্যালয়ে হামলা চালান এবং 2 দিন পর বোস্টন এলাকায় MITর এক অধ্যাপককেও হত্যা করে। তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যা ব্রাউন ক্যাম্পাসে হামলার বন্দুকের সঙ্গে পুরোপুরি মিলে যায়।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেটসভিলে একটি ছোট বিমান দুর্ঘটনা অন্তত 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে জনপ্রিয় পেশাদার রেসিং লিগের সাবেক চালক গ্রেগ বিফালো ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে ফেরার সময় বিধ্বস্ত হয় বিমানটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল জানিয়েছে বিফল সহ তার পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত হওয়ার আশঙ্কা আছে। তবে দুর্ঘটনার পর তীব্র আগুনের কারণে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বুধবার পাশ হওয়া এই বিলে বলসোনারোর 27 বছরের কারাদণ্ড কমিয়ে প্রায় 2 বছর করার কথা বলা হয়েছে। বিলটি নিম্নকক্ষে অনুমোদনের পর প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পাঠানো হচ্ছে। তবে লুলা এটি আইনে পরিণত করবেন নাকি ভেটো দেবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি। Nos posicionamos em favor de দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন যৌথ উদ্যোগে যাওয়ার চুক্তিতে সই করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই চুক্তিতে টিকটকের মার্কিন কার্যক্রম মূলত আমেরিকান বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে যাবে। টিকটকের সিইও শৌ জি চিউ কর্মীদের পাঠানো এক বিবৃতিতে জানান, টিকটক ইউএস নামে নতুন একটি যৌথ উদ্যোগ গঠনে বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি এখনও চূড়ান্ত নয়, লক্ষ্য 2026 সালের 22 জানুয়ারির মধ্যে লেনদেন সম্পন্ন করা। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েন সম্মতি দিয়েছে দুদেশ। 22 ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে এখন অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেটের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড, তবে এতে কেউ হতাহত হয়নি। প্রায় 2 সপ্তাহ ধরে চলছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। তারপরও থেমে নেই হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেতের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালানো হয়। ক্যাসিনো হাবের জন্য বিখ্যাত ওই শহরটি 2 দেশের মধ্যে সবচেয়ে বড় স্থল সীমান্ত পারাপার এলাকা হিসেবে পরিচিত। এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তবর্তী ওই শহরটিতে বিমান থেকে 2টি বোমা ছোড়ে থাই সামরিক বাহিনী। ক্যাসিনো হাবকে টার্গেট করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে দেশটি। এদিকে বিমান হামলার কথা স্বীকার করেছে থাইল্যান্ডও, তবে ক্যাসিনো হাবকে লক্ষ্য করে নয়। থাই কর্তৃপক্ষের দাবি, তাদের যুদ্ধবিমান কম্বোডীয় সেনাবাহিনীর একটি গুদামে আঘাত হেনেছে, যেখানে দেশটি গোপনে BM-21 রকেট মজুত রেখেছিল বলেও দাবি করেছে থাইল্যান্ড। তবে হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছে থাই বিমান বাহিনী। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত বন্ধের পাশাপাশি 2 দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন কম্বোডিয়ার বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী নমপেনের সড়কে নেমে আসেন হাজারো মানুষ। এ সময় আন্দোলনকারীরা যুদ্ধবন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান। এমন পরিস্থিতিতে 2 দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে থাইল্যান্ড কম্বোডিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংঘাত কমাতে মালয়েশিয়ার উদ্যোগে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন তিনি। এমনকি আগামী 22 ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে উভয় দেশই সম্মত হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। নাসরিন রুমি, সময় সংবাদ। নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ফি বাতিল করেছে সৌদি আরব। রিয়াদের শিল্প খাত শক্তিশালী করার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে আকাবা বা রেসিডেন্স পারমিট জমায়নের জটিলতা কমবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে শিল্প লাইসেন্সের অধীনে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের উপর আরোপিত ফি বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিল সিডার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমবে, উৎপাদন বাড়বে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটির শিল্প আরও শক্ত অবস্থান তৈরি করবে। সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে শিল্প খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমন সিদ্ধান্তে খুশি সৌদি প্রবাসীরা। কর্মক্ষেত্রে আকামা নবায়ন সমস্যা সমাধানের পাশাপাশি অবৈধ প্রবাসীর সংখ্যা কমার আশা তাদের। অনেক কোম্পানিগুলো আমরা দেখছি যে এখানে এই ইকামার টাকার জন্য বা অনেক লবি আসার জন্য ওরা আসলে ওইখানে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যারা মূলত আসলে আমরা 10-15 হাজার রিয়াল খরচ করে যে আকামা করতাম, সেটা থেকে যদি অব্যাহতি পাওয়া যায় তাহলে এটা আমাদের অবৈধ হওয়ার হার কমে যাবে। বড় বড় কোম্পানি আছে, কোম্পানিগুলোতে 3 মাসের আকামা দিচ্ছে। আকামা নবায়নের জন্য সরকার ভালো উদ্যোগ নিছে, ফ্রিতে আকামা হবে। সৌদি আরব 2019 সাল থেকে 2025 সালের মধ্যে সরকার প্রবাসী শ্রমিকদের ফি বহনের মাধ্যমে শিল্প খাতে যে সহায়তা দিয়েছে তা এই খাতের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে। নতুন এই সিদ্ধান্ত সৌদি আরবের শিল্প খাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে গতি আনবে এবং বৈশ্বিক শিল্প শক্তিতে রূপান্তরের পথ আরও সুগম করবে বলে ধারণা করা হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিঙ্গাপুর থেকে ঢাকার পথে হাদির মরদেহ সন্ধ্যায় পৌঁছানোর পর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুনিদের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, কাল রাষ্ট্রীয় শোক। চলমান যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন। জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দিতে সম্মত ইউরোপীয় নেতারা, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এবং প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারও মার্কিন হামলায় নিহত 5, মাদক পাচারের অভিযোগ। ভেনেজুয়েলার ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব তেলের বাজারে। এই ছিল আন্তর্জাতিক সময়। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।